শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের তারকা কথনে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নতুন অতিথিকে। তার সাথে একটু আলাপ করব, পরিচিত হব তার সাথে এবং তার কাজ নিয়ে কথা বলবো। রয়েছেন আবৃত্তি শিল্পী, তিনি লেখক, তিনি একজন অ্যাডভোকেটও, শিমুল পারভিন। আমন্ত্রণ, কেমন আছেন? ভালো আছি, অনেক শুভেচ্ছা আপনাকে সহ ধন্যবাদ সকল দর্শকদের। কেমন চলছে আপনার আবৃত্তি চর্চা? আমি আবৃত্তি দিয়ে শুরু করছি কথা। চলছে, এখন তো এই সময়টা এমন, মঞ্চে তো কাজ করতে পারছি না, কিন্তু ঘরে বসে আমরা অনলাইনে প্রতিদিনই লাইভ করছি। এভাবেই চর্চাটা হচ্ছে, বাচ্চাদের ক্লাস নিচ্ছি, সেটাও অনলাইনে। এইভাবেই চলছে আবৃত্তি চর্চা। এখন তো যেটা হয়েছে যে অনলাইনে ক্লাস নেওয়াটা সবটা যেমন চলছে, অনলাইনে প্রচুর অনুষ্ঠান হচ্ছে। তো অনলাইনে যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে আপনার অংশগ্রহণ কিরকম? আমি দুটো প্রোগ্রাম রেগুলারই করছি, দুটো চ্যানেলে। সেটি অনলাইনের মধ্যে করছি, ফেসবুক চ্যানেল, ফেসবুক লাইভে করছি। আচ্ছা, একটা লন্ডন ভিত্তিক জালালাবাদ টেলিভিশন, ওখানে দুদিন করি, আর একটা অন্য আরেকটা চ্যানেলে। তো মানে ওখানে একদম উপস্থাপনা করি। হ্যাঁ, ওটা বেসিক্যালি উপস্থাপনার কাজটা করছি এখন, যেটা আপনি করছেন সেটা। সেই অনুষ্ঠানগুলো আবৃত্তি এবং গান, কথা, কবিতা, আড্ডা, এরকম ধরনের অনুষ্ঠানগুলো। আচ্ছা, আপনি মূলত কি ধরনের কাজ করতে বেশি ভালোবাসেন বা কি করেন আপনি? পেশায় তো অ্যাডভোকেট, আর লেখালেখিটা আমার সবচাইতে প্রিয় জায়গা, যেহেতু এটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। বইও বের হয়ে গেছে অনেকগুলো, এপার বাংলা ওপার বাংলা থেকে 46টা বই বের হয়ে গেছে অলরেডি। লেখাটা আমার কিভাবে বেশি প্রিয়। আমার শুরু হয়েছিল 2011 সালে। তখন আমি বাফাতে ক্লাস নিতাম বাচ্চাদের বাচিক কলার। আচ্ছা, সেই বিষয়টা যখন নিচ্ছিলাম ক্লাস, তো বাচ্চাদের জন্য বাচিক কলা বিষয়টা বোঝা মুশকিল, তো একটু সহজ করে অনেকগুলো বিষয় নিয়ে আমি একটা বই বের করলাম, বাচিক কলার প্রথম পাঠ। সেটি অনন্যা থেকে বের হয়েছিল 2011 সালে। সেটি আমার প্রথম বই। কিন্তু এমনি লেখালেখি শুরু করেছি তো স্কুল জীবন থেকে, দেওয়াল পত্রিকায় লিখতাম, আর স্থানীয় যে পত্রিকাগুলো ওখানে লেখা বের হতো, এইভাবেই শুরুটা। আচ্ছা, তারপরে পরবর্তী সময়ে 46টি বই বোধহয় বের হয়েছে এ পর্যন্ত। এই সবই কি বাচিক কলা নিয়ে? না, আমার মৌলিক বই বেশি, আর এইগুলো বাচিক কলা বা উপস্থাপনা, সংবাদ পাঠ, এগুলো 6টি বা 7টি এরকম হবে। আর মৌলিক বই আমার প্রায় 35টি, মানে গল্প উপন্যাস ছোটদের নিয়ে আমার অনেক বই আছে। আচ্ছা, সেগুলো প্রায় 11-12টা। না, ছড়া না। আমার যেমন এবছর বের হলো গল্পে গল্পে বঙ্গবন্ধু, সেটি আমার ভালো চলেছে এবার মেলায়। আর ছোটদের বঙ্গবন্ধু নামে গত বছর একটা বের হয়েছিল, ভূত পরীদের গল্প শোনো, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, গ্রিক মনীষীদের গল্প শোনো, এরকম। তারপর আমার একটা গোয়েন্দা সিরিজ যায়, সেটি 4 বছর ধরে বের হচ্ছে, ইমরানের গোয়েন্দা কাহিনী। আচ্ছা, প্রতি বছর ইমরান একটু বড় হচ্ছে আর তার কার্যক্রম আরো একটু অ্যাট্রাকটিভ হচ্ছে, গোয়েন্দা কাজগুলো তার এরকম ডিটেকটিভিটি বাড়ছে। হ্যাঁ, সেটাই। ওকে, এই টাইপের। আর কবিতার বই আমার 6টি বের হয়েছে। আমার হচ্ছে একদম মৌলিক কবিতা, আর শ্রুতি নাটক আছে আমার একটা, সেটি কলকাতা থেকে বের হয়েছে নজরুল ফাউন্ডেশন থেকে। আর পত্রকাব্যের একটা বই আছে, সেটিও কলকাতা থেকে বের হয়েছে, সেটি আমার বহুল প্রচলিত। সেটি জগন্নাথ দা আবার ওনার ক্লাসে পড়ান, জগন্নাথ বসু, উনি হচ্ছেন উর্মিমালা বসু এবং জগন্নাথ বসু, ওনাদের যে সংগঠন আছে সেখানে উনি ওটি আবার পাঠ্য করে দিয়েছেন আমার পত্রকাব্যটি। সেটি 10টি পত্রকাব্য আছে, খুব ঐতিহাসিক ক্যারেক্টার নিয়ে। যেমন মোনালিসা লিখছে লিওনার্দো দা ভিঞ্চিকে, রানু লিখছে ভানু দাদাকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে, নেপোলিয়নের ওয়াইফ নেপোলিয়নকে লিখছে, এরকম কিছু ঐতিহাসিক ক্যারেক্টার নিয়ে 10টি বড় আকারে পত্রকাব্য, এক একটি ডিউরেশন 12-13 মিনিটের করে। ওরা ওখানে মঞ্চে এগুলো করে নিজ ভাবনা থেকে লেখা, হ্যাঁ, নিজের মতো করে কাল্পনিক পত্রকাব্য এটা। বাহ, ইন্টারেস্টিং। আপনি তো মানে লেখালেখি যেমন করছেন, নিজের ডালপালা যেমন করে ছড়াচ্ছেন, সেই ছন্দ দেশ থেকে এবং দেশের বাইরেও ছড়িয়ে যাচ্ছে, এটা তো বিশাল ব্যাপার। এটা অবশ্যই অনেক বড় ব্যাপার। বিশেষ করে লেখার বিষয়টা, আমার কলকাতার বন্ধুরা আমার কবিতা এত পড়ে এবং আমাকে প্রায় চেয়েই নেয়, মানে ওরা আমাকে লেখার বলবো উৎসাহ যোগায়। কিছুদিন আগে একটা ওদের রেডিও লঞ্চ হলো ওখানে, পেখম রেডিও, তো ওরা আমাকে বললো তুমি নজরুলের একটি কবিতা আছে, এমন নার্গিস লিখছে নজরুল ইসলামকে, ওটিও কাল্পনিক, তো বললো এটি পত্রকাব্য না করে তোমরা শ্রুতি করে দাও তুমি। তখন আমি বেশ কিছু বইটই ঘেটে দেখলাম, ওই সময়টাকে আনলাম, কল্পনার রঙের তুলি দিয়ে আমি নজরুল ইসলাম এবং নার্গিসকে
সেইভাবে সাজিয়ে একটা শ্রুতি নাটক করে দিলাম 12 মিনিট, এবং ওদের ওপেনিং এর দিন সেই নাটকটি আমাদেরকে আজকে আপনি কি শোনাবেন? আমি যেহেতু কাল্পনিক পত্রকাব্যর কথা বলছি, তো আমি আমার বনলতা সেনের একটি চিঠি আছে জীবনানন্দ দাশকে লেখা, সেটি আমার পত্রকাব্যেরই, একটু ছোট করে শুনি। প্রিয় জীবনানন্দ বাবু, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরের সুদীর্ঘ পথে জন্ম থেকে জন্মান্তরে অনুসূচনায় দগ্ধ হয়ে হাল ভাঙা নাবিকের মতো বিপর্যস্ত তুমি এসেছিলে বনলতার জীবনে দুদণ্ড শান্তির আশায়। আমার এলো চুল তোমার চোখে বিদিশার অন্ধকারের মতন, আমার ধ্রুপদী রূপ বিলুপ্ত শ্রাবস্তী নগরীর অন্ধকারের অবগুণ্ঠনে আবৃত রহস্যময়ীর প্রতিকৃতি যেন। কালিদাসের বারাঙ্গনাদির মতো আমি যেন গড়া মোহনীয় মায়ায়। দারুচিনি দ্বীপের ভেতর সবুজ ঘাসের দেশে আমার আশ্রয়ের আশ্বাস আর অনুরাগের ছোঁয়ায় আসক্ত তুমি। বিম্বিসার অশোকের মতো অজাত শত্রুকে দেখেছ তুমি তোমার চলার পথে, তবু তুমি বিসর্পিল অন্ধকারাচ্ছন্ন পথে চলেছ এক জন্ম থেকে অন্য জন্মে। এ যাত্রা কবে শেষ হবে তুমি জানো না। ক্লান্ত প্রাণ তোমাকে নিজস্ব পথ থেকে বিচ্যুত করে মোহের দুর্নিবার আকর্ষণ, নিয়ে যায় অন্ধকারের শেষ সীমানায়। আর তখনই আবির্ভাব আমার। মনে মনে ভাবি, বড় অসময়ে এসেছ নাবিক, এসেছ ধ্রুপদীয়ে ঘাটে। পাখির নীড়ের মতো চোখ তুলে আমি শুধু জানতে চাই, এতদিন কোথায় ছিলেন? অনুচ্চারিত স্বরে তোমার না বলা কথা বুঝে নেই আমি। অন্ধকারে সব প্রিয়তমাদের মুখ মনে করে দুদণ্ডের শান্তির আশায় তোমার এই আগমন। চিরন্তন নারীত্বের আর্তনাদ, গার্হস্থ জীবনে না ফেরার ব্যথা আমার মনকেও তো ছুঁয়ে যায়। আমি মনে মনে বলি, হয়তো হবে না নেড়ে ফেরা। জীবনেরই চাওয়াগুলো এমনই বহমান নদী আজীবন, এমনই ফুরবে সব লেনদেন। তবুও অনুশোচনার অন্ধকারেও তোমার সমস্ত হৃদয় জুড়ে মুখোমুখি বসে থাকি আমি, নাটোরের বনলতা সেন। আমার প্রেম হয়ে ওঠে অপ্রতিরোধ্য, যদিও তা প্রাত্যহিকতার নয়। তবু তুমি খুঁজে পাও দুদণ্ডের শান্তির মাঝে জীবনের চরম সত্য, আর অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। এই আলোর অবগাহনেই আমাদের বেঁচে থাকা, পথ যাওয়া আজীবন। ইতি তোমারই বনলতা সেন। খুব সুন্দর। আমি তো ভাবছিলাম আপনি খানিকটা শোনাবেন, পুরোটাই শোনালেন। আসলে পুরো কাটতে পারিনি আর মাঝখান দিয়ে। বেশ, খুব সুন্দর, খুব সুন্দর। লেখালেখির প্রসঙ্গে যেহেতু আসছি, এই যে লেখালেখি, তারপরে আবৃত্তি, নানান কিছুর চর্চা, এর মাঝখানে আপনার আইনবিদ্যা কোথায়? ওইটা তো আমি 9টা 5টা অফিসের মতো, অফিস মানে যেভাবে করে সেরকম কোর্ট আওয়ারে কোর্টে থাকি। জাস্ট কোর্টে আমি 9টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত ইভিনিং এ চেম্বার করি। আর এগুলো তো আমার একদম মানে অবসরের বা একটু সময় বের করে করা কাজ। আচ্ছা। এই এর মধ্যে আবার সংগঠন চর্চা করতে, আমার নিজের সংগঠন আছে প্রতিধ্বনি নামে, দুটো ব্রাঞ্চ আছে তার, দুটোই আমার নিজের করা। কোথায় কোথায়? সাতক্ষীরা আমার হোম ডিস্ট্রিক্ট, ওখানে একটি আছে। আর ঢাকাতে আমরা 3 বছর হলো সেটি চালু করেছি। প্রতিধ্বনিতে কি ধরনের কাজ? আমরা এই যে বাচ্চাদের যে প্রশিক্ষণগুলো হয়, আমরা প্রতি বছর 2-3টে অনুষ্ঠান করি, এপার বাংলা ওপার বাংলা মিলে, বেশ বড় আকারেই করি অনুষ্ঠানটা। আচ্ছা। মূলত মঞ্চে কাজই হয় আর কি, আর সপ্তাহে একদিন আমরা বসি আর কি। আচ্ছা, এই যে বাচ্চাদেরকে নিয়ে মঞ্চে কাজ করা, বা নিশ্চয়ই বাচ্চাদের মঞ্চে অবশ্যই হ্যাঁ পারফরম্যান্স থাকে, তো ওদেরকে ম্যানেজ করা, পরিচালনা করা, সেটা কিভাবে? মানে বাচ্চাদেরকে খুব কষ্ট হয়, কিন্তু মানে তবুও যেহেতু আমরা জিনিসটা শিখেছি, জানি, একটু কারোর ভিতরে ছড়িয়ে দিলে মনে হয় নিজের সৃষ্টিটা থেকে গেল। নিজেকে বাঁচিয়ে রাখা অনেকটা বিষয়টা এরকম, মানে নিজের একটা পরিতৃপ্তির জায়গা। অনেক ব্যস্ততার মধ্যে ওটুকু কিন্তু খুব প্রশান্তি এনে দেয়, যে যখন আমার একটা কাজ, আমার একটা কবিতা ওরা মঞ্চে করছে। আমার যেমন লাল সবুজের খামে একটি কবিতা আছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, তার একদম জীবনী ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত। সেই কবিতাটা ওরা যখন গান কবিতা করে মঞ্চে করে, সেটা নিজের যে এত কি ভালো লাগা, যে আমার কবিতা আমার স্টুডেন্টরা মঞ্চে করছে বা অন্য কেউ কণ্ঠে নিয়ে করছে।
সেটা সুন্দর সেটা লাগে একটা ভাবতে। অন্যরকম ভালো একটা লাগে। কবিতা শোনান আমাদেরকে এবার। আচ্ছা, আমার একটা খুব নামকরা কবিতা আছে, আমি নিজেও বলছি নামকরা, কারণ এই কবিতাটি অনেকে কণ্ঠে নিয়েছে। বেণী মাধব, হ্যাঁ, আমার বেণী মাধব, জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়ের অনুকরণে এটা আমার মতন করে লেখা। ছোট করে শুনি। হ্যাঁ, ঠিক আছে। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো। বেণী মাধব, বেণী মাধব, তোমার কাছে যাব বলছি বটে, কিন্তু কি আর সেই তোমাকে আগের মতো পাবো। বেণী মাধব, তোমায় কি আর কেউ চিঠি লেখে, এখনো কি আগের মতো কেউ তোমাকে ডাকে। বেণী মাধব, সত্যি বলো, এখনো কি আমার কথা একটুখানি ভাবো। একদিন তো সব ছেড়ে তোমার কাছে যাব। বেণী মাধব, নয়তো আমি 16, মেঘে মেঘে সেই আমার অনেক যে বেলা হলো। কালো বলে এখন তো আর নেই তো কোনো ক্ষোভ, আমি এখন শিখে গেছি বিশ্বজয়ের শ্লোক। নবম শ্রেণী পার হয়েছি, বছর 20 হলো। তুমিও তো মাল্টি ন্যাশনালে চাকরি করছো ভালো। বেণী মাধব, বেণী মাধব, তোমার সাথে সকল স্মৃতি হৃদয়পটে আঁকা। মনে আছে মল্লিকাদের বাড়ি সেই প্রথম দেখা? তুমি কি সব বলেছ তোমার নতুন প্রেমিকাকে, নাকি আমার মতো অনন্তকাল অপেক্ষায় রেখেছ তাকে? বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে ইমনের আগের আলাপ ধরি খুব বিরহের সুরে। বেণী মাধব, আমারও তো আগুন জ্বলে নিশ্চয়ই বুকে, তবু তুমি থাকো যেন সবার চেয়ে সুখে। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব, আর জীবনে আমি শুধু একলা তোমার হব, একলা তোমার হব। খুব ইন্টারেস্টিং লাগছে। আপনি এই যে ইন্সপিরেশনটা কোত্থেকে, মানে কোনো একজনের কবিতা বা কোনো একটা কবিতা যেটা আমরা সারা জীবন পড়ে এসেছি বা আমরা জানি এরকমটাই, সেটাকে ভেঙে আবার নিজের মতো করে একটা কিছু আঁকা, এটা মানে আপনি কোথা থেকে শিখেছেন? কবির একটা ভাবনা থাকে, তো আমারও তো কিছু বলার থাকতে পারে কবির ভাবনার সাথে মিলিয়ে। উনি ওনার প্রেক্ষাপটে লিখেছেন, আমি ওই জায়গাটাকে যখন নিজেকে কল্পনা করি আমার তো কিছু উত্তর থাকতে পারে, আমারও প্রশ্ন থাকতে পারে। আমারও প্রশ্ন থাকতে পারে। জীবনানন্দ দাশ কেন বনলতা সেনের কাছে যেতেন? উনি বারবারই বলছেন দুদণ্ডের শান্তির আশায়। তো বনলতারও তো একটা কিছু বলার থাকে, সে গার্হস্থ্য জীবনে ফিরতে পারছে না, একটা পুরুষ তার কাছে আসছে দুদণ্ডের শান্তির আশায়। তো তার যে কষ্ট, বেণী মাধবকে অন্যরকম ভাবে একটা দেখানো হলো, সে একটা মেয়ে থেকে আস্তে করে অন্যরকম হয়ে গেল, তো তারও তো বেণী মাধবের কাছে যাবার একটা আকাঙ্ক্ষা থাকবে। আরেকটা এরকম কিছু শোনান, ভালোই লাগছে শুনতে। ভালো লাগছে। তাহলে কি আমি নিজের কবিতা পড়বো কিনা জানি না, আমি একটা হাস কবিতা আছে, হ্যাঁ, জয় গোস্বামীর। তো আমার একটা হাস আছে, আমি 2 লাইন আমার হাসটা পড়ে জয় গোস্বামীর হাসের কিছু অংশ পড়ছি। আগের জন্মে মনে আছে ছিলাম যুগল পাখি, এই জন্ম তোমায় আমি তেমন করেই ডাকি। তুমি ছিলে ভালোবাসার সোনালি জানার চিল, খুঁজে বেড়াই তাই তো তোমায় নদী খাল বিল। তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটা বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে যে এমনই এক বর্ষাকাল যে নিজে ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে? ভেসে বেড়ায় আকাশে, আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া। মাঠের দেওয়াল থেকে, টিউবকলের সামনে থেকে গায়ের বধূরা থেকে থেকে তাদের হাঁসগুলোকে ডাকছে, চুই 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 চুই। আজ থেকে প্রায় 1 শতাব্দীর আগের বাংলায় তোমার এক বাল্যসখী তোমাকে চুই চুই বলে ডাকতো, আর তোমাকে খ্যাপাতো সে নামে। তোমার মনে পড়ছে কি? আর এই জন্মে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূরে, দূর সব দেশে। কিন্তু এবার এ জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। তুমি বোধহয় শুনতে পাচ্ছ না কিচ্ছু,
কিচ্ছু শুনতে পাচ্ছ না, তাই না? জয় 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 জয়। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা মেকআপ রুমে কথা বলছিলাম যে আপনার অনেক অনেক বইয়ের মধ্যে একটা উপস্থাপনা নিয়েও আপনি লিখেছেন, তো সেই প্রসঙ্গে একটু বলেন আমাদেরকে। ওই যে যখন আমি বাফাতে ক্লাস দিতাম, তো ওই বিষয়টা বাচিক কলার ভিতর উপস্থাপনা, সংবাদ পাঠ, নন্দন তত্ত্ব সবই ছিল। তো বাচ্চাদের একদম মানে বেসিক যেটা জানতে হয়, একটা কিভাবে উপস্থাপনা করবে, গেট আপ কেমন হবে, মেকআপ কেমন হবে, মানে কস্টিউমটা কেমন হবে, কি কি বলবে, মানে কতটা বলতে পারবে, এইটা নিয়ে আর কি একটা বেসিক। আর কিছু গ্রামার পোর্শন আছে প্রথম দিকে, উচ্চারণ কেমন হবে, অনুশীলন কি করবে, কোন দেশের কোন মানে কোন অঞ্চলের উচ্চারণ কেমন, এইগুলো নিয়েই ওই বইটি। আচ্ছা, যদি আপনার কাছে এখন জানতে চাই যে উপস্থাপনার জন্য আসলে কি কি দরকার? অবশ্যই ভালো উচ্চারণ দরকার। কণ্ঠস্বরটা আমরা অনেক সময় ভালো না হলেও চর্চার মাধ্যমে কিছুটা পরিশীলিত করতে পারি, তবে উচ্চারণটাকে তো সবচাইতে বেশি প্রাধান্য দেব। এবং বডি ল্যাঙ্গুয়েজ, তার প্রোনাউন্সিয়েশন, উপস্থিত বুদ্ধিটাকেও আমরা খুব বেশি জোর দেই। কারণ একজন উপস্থাপক যখন একজন গেস্টের সাথে কথা বলবে, অনেক কিছু তার মাথার মধ্যে থাকতে হবে, সেই মানুষটাকে তাকে পড়ে ফেলতে হবে। আমি মনে করি যেটা, যে কোনটা তাকে বললে সে সাবলীলভাবে করবে। কারণ একজন গেস্টকে কিন্তু হাইলাইট করার দায়িত্ব আমি মনে করি যে প্রেজেন্টার হিসেবে আমারও। সে যদি অনেক বেশি নিজেকে বিকাশ করতে পারে, তুলে ধরতে পারে, সেটি আমার ক্রেডিট। তো সেটি তার ভিতর থেকে বের করে নিতে হবে, এটি আমি মনে করি আর কি। চমৎকার, খুব সুন্দর করে বললেন। সামনে কি পরিকল্পনা রয়েছে আপনার? লেখালেখি নিয়েই যত পরিকল্পনা, আসলে লেখার বাইরে অন্য কিছু নিয়ে ভাবি না। নিজের প্রফেশনটা তো আছে, ওটাকে যতভাবে আগিয়ে নেওয়া যায়। আর লেখাটা নিয়ে আমার আসলে, আমি প্রতিদিনই টুকটাক করে লিখি এবং অনেক বেশি পড়ি। আমি মনে করি পড়ার বিকল্প কিছু নেই, আমাকে আপডেট থাকতে হলে আমাকে পুরো বিশ্বটাকে জানতে হবে। আর লেখার মধ্যে যদি আমি নতুন নতুন কিছু না দিতে পারি, অন্য কেউ নেবে না সেটা। গতানুগতিক ব্যাপারগুলো থেকে আমি বের হয়ে আসতে চাই, সেই জন্য আমি খুব দিনের একটা সময় আমি বের করে পড়বই। তো পড়া এবং লেখা আমার সমানতালে প্রতিদিনই চলে। আমি 2-4 লাইন হলেও আমি লিখি, সেটা যদি আমি গাড়িতেও বসে থাকি, মোবাইলে লিখছি কিংবা হাতে কলমে লিখছি, মানে আমার লেখাটা একদম আমার জীবনের অংশ হয়ে গেছে। এটা আমি মনে করি যে এটাই আমার পরিকল্পনা, এইভাবে আমি আগাতে চাই, নিজেকে এইভাবে বিকশিত করতে চাই। আচ্ছা, আর নতুন বইয়ের প্রস্তুতি চলছে? হ্যাঁ, বস্তুতি এবছর তো বঙ্গবন্ধুকে নিয়ে আমার 100 কবিতার বই, একটা একদম পাণ্ডুলিপি মোটামুটি রেডি, হয়তো একটু প্রুফ দেখে নেব। শ্রুতি নাটকের আমার একটা কলকাতা থেকে খুব বেশি ওদের চাপ আছে। আমি 12টা শ্রুতি নাটক দিয়ে একটি বই কতবার বের করেছিলাম, ওরা একটু বলছে এটি বড় করে প্রায় 20টা বা 25টা শ্রুতি নাটক হলে একটু ভালো হয়। ওদের দেশে খুবই শ্রুতি নাটক বেশি চলে, আমাদের এখনো জনপ্রিয়ভাবে আমরা করতে পারিনি। আমরা বলছি এটাকে ডুয়েট কবিতা বা যৌথ দুজন মিলে যে কথোপকথন, কিন্তু ওদের আবার শ্রুতি হিসেবে এটাকে খুব চলে। তো সেটা আমি ঐতিহাসিক ক্যারেক্টারগুলো যেটা আমি পত্রকাব্যে করেছিলাম, এখন আমি আবার ওগুলো চেষ্টা করছি শ্রুতি নাটক হিসেবে আনার। আর একটা উপন্যাসে হাত দিয়েছি, এটি আমার 4র্থ উপন্যাস হবে, সেটিও প্রায় শেষের দিকে, যদি এবার বইমেলায় আনতে পারি। উপন্যাসগুলো কিরকম হয় আপনার, রোমান্টিক বা? আমার জীবন থেকে নেওয়া, আমি আসলে জীবনের বাইরে কিছু ভাবতে পারি না, যা আমার চলমান যা দেখি। কল্পনার সাথে তো নিজেরও কিছু বাস্তবতা না মেশালে লেখাটা না সেভাবে হয় না, কারণ আমি যা আমাকে সেভাবেই ফোটাতে হবে। তো নিজের দেখা ঘটনা, নিজের জীবনের ঘটনার সাথে কিছু কল্পনার তুলির রং মিশিয়ে খুব সমসাময়িক বিষয়গুলো আমি নিয়ে লিখি। অতি কল্পনা না আমার উপন্যাসগুলো, মানে একেবারে চাঁদে গেলাম আবার পাতালে গেলাম না। আমার মধ্যবিত্তদের জীবনযাপন নিয়ে, এর মধ্যে রোমান্টিসিজম তো থাকবেই, কখনো বিরহ থাকবে, কখনো বাস্তবতা থাকবে, এগুলো নিয়েই চলছে আর কি। আপনার এই যে এত রকমের মেধা, এত কিছু নিয়ে আপনি কাজ করছেন, পরিবারের মানুষদের কাছে আপনার এই মানে ভালো জায়গাটা আসলে কতখানি, কি বলবো এটাকে, কতখানি গুরুত্ব পায় বা কিভাবে তারা দেখেন? পরিবার সবার আগে। ওরা যদি আমাকে আজকে অনুপ্রেরণা না দিত, তাহলে আমি কিছুই করতে পারতাম না। কারণ বিয়ের পরে একটা মেয়ের যে প্রতিবন্ধকতাগুলো আসে, আমার এবার একদম বিপরীত হয়েছে। আমি এত সাপোর্ট বিয়ের পরে পেয়েছি, যেটি আমি হয়তো আমার বিয়ের আগেও পাইনি। মনে হয়েছে যে আল্লাহ আগে বিয়ে করলাম না কেন? না, তা মনে হয়নি আমার, একদম সব টাইমিং, আমার এটা মনে হয়নি। আর আমার হাজবেন্ড হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু, ও আমার লেখার বানান থেকে শুরু করে আমি যখন যেটা বেঁধে যাই, এবং তার আবার পড়া ছাড়া তার দুনিয়ার কিছু নেই। আমার বাসায় একটা লাইব্রেরি আছে, 4500 বই সেখানে, তো বোঝাই যাচ্ছে আমাদের বাসার পড়ার অভ্যেসটা কেমন। তো ও হচ্ছে, আমি বলি চলন্ত ডিকশনারি।
তো ওর কাছ থেকে আমি ওই সহযোগিতাগুলো পাই। আমার শাশুড়ি তো আমি বলবো আমার মায়ের চেয়ে বড় মা, মানে আমি এই যে অনুষ্ঠানে আসবো উনি পারলে আমাকে গালে তুলে খাইয়ে দেন যে যাতে তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারি। তো এই সাপোর্টটা পরিবার থেকে খুব বেশি পরিমাণ পেয়েছি বলেই যেটুকু কাজ করেছি সমস্ত কৃতিত্ব দেব আসলে আমার চেষ্টার বাইরে সমস্ত পরিবারের সহযোগিতায়, অনুপ্রেরণায় এতদূর আসতে। ছোটবেলায় কখনো ভাবতেন যে আপনি এত কিছু করবেন, বা ছোটবেলা থেকে কি এরকম পরিকল্পনা ছিল? আমি না ছোট থেকে আমি বলতাম আমার ভাই বোনদের যে আমি না একদিন অনেক কিছু করব, কারণ আমি আমার পরিবারের একদম বিচ্ছিন্ন একটা দ্বীপ। আমার ভাই বোনেদের কারোরই গান বাজনা বা নাচ, আমি আবার নাচও করতাম ছোটবেলায়, এদিকে কারোর কোনো আগ্রহ ছিল না, খেলাধুলো করতো। কিন্তু আমার ছেলেবেলাটা কেটেছে অন্য বালিকাদের মতো নয়। আমি সবসময় কোনো না কোনো বই নিয়ে, কাজ নিয়ে কাটিয়েছি। ছবি আঁকতাম ছোটবেলায়, পেন্টিংসের কোর্সও করেছি। তো এইগুলো আমার ছোট থেকে একটা ধারণা ছিল যে আমি এই কাজ নিয়ে, আমি কাজ না হলে মরে যাব একদম। আমি নিজেকেও নিজে বলি যে কাজ হলে আমার বেঁচে থাকার সবচাইতে বড় অনুপ্রেরণা। তাহলে তো বলতে গেলে যে মাঝখানে যে লকডাউনের একটা লম্বা সময় গেছে, এটা আপনার মানে খুব ভালো মতো আপনি কাজে লাগিয়েছেন। হ্যাঁ, কবিতার ক্ষেত্রে আমি এই সময়টাকে খুব ভেঙে চুরে কবিতা নতুন করে আমি কিভাবে ফিউশন, এটার মধ্যে ওটা কোলাস কবিতা, আমার কবিতার সাথে বড় একজন কবির কবিতা মিশিয়ে এই যে নান্দনিক ভাবগুলো আমি কবিতাকে ভেঙে চুরে অন্যরকম করে ফেলেছি। আমার যেটি হয়েছে কবিতার ক্ষেত্রে আমি বলবো আমার একটা জাগরণ তৈরি হয়েছে আমার ভিতরে, যেগুলো আমি জানতাম না এগুলো করা যেতে পারে, এগুলো দর্শক নিতে পারে। এখন খুব মজা লাগে, মানে একটা কবিতার ভিতরে 3টা কবিতা দিচ্ছি, কেউ বুঝতে পারছে না কোন লাইনগুলো আমার, কোনগুলো বড় একজন কবির কবিতা, মিশিয়ে তার মধ্যে আবার আমরা আবহ দিচ্ছি, নিজে নিজে আবহ বানাচ্ছি। এই যে কাজগুলো করছি এগুলো লকডাউনে আমার বিশেষ করে আমি খুব কাজে লেগেছে। ও লেখার ক্ষেত্রেও আমি খুব বই পড়ার সুযোগ পেয়েছি। মঞ্চে যখন আপনি উপস্থাপনা করেন বা আবৃত্তি করেন, যা কিছুই পরিবেশন করতে যান, তো সেই ক্ষেত্রের এই আবহের জায়গাটা, এক্সপেরিয়েন্সটা যদি বলেন আমাদেরকে। আবহ মঞ্চে আমরা তো একদম এদেরকে নিয়ে নেই, এখন আমরা যারা আবহ করে প্রফেশনালি করে তাদেরকে নিয়ে নেই। সঙ্গীত যারা, হ্যাঁ, আবহ সঙ্গীত বা যারা বাজায় এরকম আমরা প্রত্যেকটা কবিতার বলে দেই, কবিতার স্ক্রিপ্ট তাদের হাতে দিয়ে দেই যে এইখানে এরকম হবে। কারণ এখন তো ভেঙে চুরে আবহ হয়, একঘেয়ে না, কখনো বেহালা বাজছে, কখনো সেতার বাজছে, কখনো এই শব্দগুলো যাতে আনতে পারে, কোথায় কতটা হবে ডিউরেশনটা, ওদের সাথে একটু কথা বলে রিহার্সাল করে মঞ্চে কাজ করার চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে। আমারও খুব ভালো লাগলো। শুভকামনা জানাচ্ছি আপনার, যে আপনি আরো লেখেন, আরো সমৃদ্ধ হন এবং সবাইকে সমৃদ্ধ করেন, সেটাই প্রত্যাশা। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখনই বিদায় নিচ্ছি না, একটু মাঝখানে থামছি, একটা ছোট বিরতি নিচ্ছি। বিরতির পর আবার একজন প্রিয় মানুষের সাথে শুরু করব আজকের এই ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। সাথে থাকুন, ছোট একটা বিরতি মাঝখানে। ফিরে এসেছি, বলেছি একেবারে ছোট্ট একটা বিরতি মাঝখানে, আর প্রিয় একজন মানুষের সাথে বলবো। প্রিয় মানুষটি কিন্তু চ্যানেল আইয়ের ঠিক যবে থেকে শুরু তখন থেকে এখন পর্যন্ত তিনি আমাদের ভালোবাসায় আছেন, আমাদের ভীষণ একজন আপনজন হয়ে আছেন। তার আজকে বিশেষ দিন, কদিন পরে চ্যানেলেরও তো বিশেষ দিন আসছে, কিন্তু তার আগে আজকে তার বিশেষ দিন। এই বিশেষ দিনটি উদযাপন করব বলে তাকে একটু কষ্ট দিয়েছি, নিয়ে এসেছি আমাদের এই ঘরটাতে, তারই আরেকটি ঘর। অনেকগুলো পরিচয় দিতে গেলে আজকে অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। একেবারে ছোট করে বলি, তিনি একজন টেলিভিশন ব্যক্তিত্ব, প্রিয় একজন মানুষ, বিশিষ্ট উপস্থাপক ডক্টর আব্দুল মতিন স্যার। শুভেচ্ছা, শুভ জন্মদিন এবং ভালোবাসা। আমি আর উঠলাম না, দরকার নেই। একটা ছোট্ট ভালোবাসা আপনার জন্য, এটা আমাদের সকলের পক্ষ থেকে আমাদের আশা যে ভালোবাসা তো ছোট বড় হয় না, ভালোবাসা হচ্ছে যে দেয় এবং যে পায়, এই দুইজন বোঝে যে এটা আসলে কত বড়। সবাই আপনি এত সুন্দর করে কথা বলেন, আমি না আপনার সামনে মুখ খুলতে ভয় পাই, কোথা দিয়ে কি শুরু করব ভালো হবে না, বরং আপনিই কথা বলুন। না, সবই ভালো হয়, এটা হচ্ছে আরেকটা আমার জীবনের শিক্ষা। আমরা ভালোকে বুঝতে দেরি করি, কারণ চারপাশে আমরা এত মন্দ দেখি যে আমরা ভালোকে চিনতে পারি না, কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝে ফেলি যে কোনটা ভালো। সেই আচ্ছা, জন্মদিন দিয়ে শুরু করি, কেমন কাটছে বা কেমন কাটালেন? জন্মদিন আসলে এখন চ্যানেল আইয়ের সাথে প্রায় যুক্ত হয়ে গেছে, মানে যতদিন থেকে চ্যানেল আই শুরু হয়েছে এবং চ্যানেল আই জন্মদিন করে প্রিয় মানুষদের, ততদিন থেকেই চ্যানেল আই আমার জন্মদিন করে। মাঝে মনে হয় শুধু 1 বছর বা 2 বছর আমি ছিলাম না একবার, আরেকবার
কোনো কারণে মিস হয়েছিল। এছাড়া তো এখন আমার দিনের তালিকার মধ্যে চ্যানেল আই থাকে। কি ভালো লাগে শুনতে কথাগুলো। চ্যানেল আই এর জন্মদিনও তো আসছে সামনেই 1 তারিখে এবং 22-এ পা দেয়া। আর এবারের স্লোগানটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার কথা। তো কি বলার আছে? এটা তো আপনারই ঘর, চ্যানেল আই আপনারই কখনোই চ্যানেল। পেছনের দিকে যায় নাই। চ্যানেল আই যখন শুরু হয়েছিল তখন আমরা চ্যানেল আইকে নিয়ে অগ্রিম পরিকল্পনা করেছিলাম এবং সবসময় আমরা পর্দায় এমন কিছু দেওয়ার চেষ্টা করতাম যেটা তখনও পর্যন্ত টেলিভিশনে মানুষ দেখে নাই, অন্তত বাংলাদেশের মানুষ। এবং আমরা নানা ধরনের আইডিয়াকে স্ক্রিনে নিয়ে এসেছি। কিছু সাকসেসফুল হয়েছে, কিছু ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা মোটেও ভয় পাই নাই। এবং আমি এই জন্য বলবো যে চ্যানেল আইতে যারা পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন, সাগর ভাই, সিরাজ ভাই, এদের মধ্যে এক ধরনের ভিশনারি মানে ভিশনারি মানসিকতা ছাড়াও এক ধরনের এক্সপ্লোরারের মানসিকতা আছে। অর্থাৎ তারা যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এইরকম মানসিকতায় তারা চলতেন। ফলে হাতের কাছে পড়ে থাকা বহু কিছু দিয়ে তারা অনুষ্ঠান বানিয়েছেন। নাই একটা শব্দ মানুষের থাকে, কিন্তু তাদের নাই এটা আমি কখনো শুনি নাই। তারা যা আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়ো। এবং আমি বলবো যে এই এক্সপ্লোরারের মানসিকতা থাকার কারণে চ্যানেল আই বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি চ্যানেল হিসেবে বহু বছর ধরে আছে। আপনি দেখবেন যে এসেই অনেক ভালো করে অনেক চ্যানেল, আবার অনেক চ্যানেল মাঝখানে ভালো করে, কিন্তু চ্যানেল আই একটা কনসিস্টেন্সি বা এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আছে। অর্থাৎ সে সবসময় ভালো ছাত্র, কখনো প্রথম হয়, কখনো পঞ্চম হয়, কিন্তু ভালোর তালিকায় থাকে। এটা হচ্ছে গণমাধ্যমের মূল কাজ। আপনি সবসময় একটা নির্দিষ্ট মান ধরে রাখবেন। প্রতিদিন তো আপনি প্রথম হবেন না, কিন্তু আপনি প্রতিদিন একটা মান ধরে রাখবেন। এবং আমি মনে করি যে চ্যানেল আই সাফল্যের সাথে এই কাজটা করেছে। যেই পথটা ধরে আপনারা শুরু করে দিয়েছিলেন চায়ের কাপ ধরে, সেই পথ ধরে এখন আমরা হাঁটছি, কিন্তু আপনার মুখ থেকে না শুনতে খুব ইচ্ছে করে সেই সময়গুলো কেমন ছিল, সেই সময়গুলো কিভাবে অনেক বেশি, এগিয়েছে। হ্যাঁ, মানে সেই সময়গুলো অনেক বেশি ছিল। আমি বলবো যে খুব পারিবারিক ছিল। প্রতিষ্ঠান বড় হয়ে গেলে কিন্তু এটা হবেই, আমরা সবাই সবাইকে চিনবো না, একসঙ্গে 10টা 20টা কাজ হবে, কে কোথায় কাজ করছে আমরা সবাই জানবো না। কিন্তু তখনও তো খুব ছোট্ট ছিল প্রতিষ্ঠান। আমরা সকালে জানতাম যে আজকে আমরা কে কি কাজ করছি এবং আমরা কি খাচ্ছি সেটা জানতাম। রাতে দেখা যেত আমরা সবাই যার যার এডিটিংয়ে বসে যেতাম, কারণ এডিটিং প্যানেলের শর্টেজ ছিল। একই সঙ্গে চ্যানেল আই কিন্তু ইমপ্রেস টেলিফিল্মের যে ক্লায়েন্টরা ছিল তাদেরকেও সার্ভ করতো। ফলে দেখা যেত যে ইমপ্রেস টেলিফিল্মের ক্লায়েন্টরা তাদের সুবিধাজনক সময় আসেন এবং তারা তাদের মতো এডিটিং করেন, আর আমাদেরকে করতে হয় তাদের এডিটিং এর ফাঁকে ফাঁকে। অর্থাৎ চ্যানেল আই কাউকে অসন্তুষ্ট করার চেষ্টা করে নাই। ফলে দেখা যেত যে যারা আমরা প্রথম দিকে কাজ করতাম, আমরা রাত জেগে কাজ করছি, মাঝে মাঝে সাগর ভাই রাতে ফোন করে খোঁজ নিতেন কি খেয়েছো, এবং এই ফোনটা আসলে আমরা টের পেতাম যে ভালো কোনো খাবার আসবে। তো তখন ভালো খাবার আসতো। তো এইটা খুব মজার ব্যাপার ছিল। কেউ কেউ ইচ্ছা করে সাগর ভাইকে বলতো কিছু খাই নাই সাগর ভাই, তাহলে তাহলে ভালো খাবার চলে আসতো। তো এইগুলা হচ্ছে এক ধরনের স্মৃতি। এটা প্রতিষ্ঠান বড় হয়ে গেলে আর হয় না। কেন হয় না আমি আপনাকে সহজভাবে বলি, যে একটা বিরাট ক্যান্টিন হয়তো আছে, ফলে কি খেয়েছে আর বলার বিষয় নাই, ক্যান্টিনে সবই পাওয়া যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আর কি পরিবর্তন। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকেরই যে সময়টা এই প্রতিষ্ঠানে কাটে, একটা যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে কাটে, তার জীবনে সেইটুকু সময় একটা ভালো স্মৃতি হয়। এবং প্রতিষ্ঠানের কাজই হচ্ছে কর্মচারীদের বা যারা এর সঙ্গে যুক্ত থাকেন, শুভানুধ্যায়ীদের, কর্মীদের, তাদেরকে একটা সুন্দর সময় দেয়া। সবাই তো আর থাকবে না এখানে, কিন্তু তারা যেন মনে রাখে যে তার একটা সুন্দর জায়গা ছিল, একটা গোল্ডেন টাইম পার করেছে, এরকম একটা ব্যাপার। চায়ের কাপ ধরে শুরু করার কথা তো বলছিলাম, সেই স্মৃতি যেহেতু এই স্মৃতিটা খুব মজার। এই স্মৃতিটা হচ্ছে সাগর ভাই কিন্তু একসময় টি শার্ট পরতেন। আচ্ছা। তো আমি গিয়ে সাগর ভাইয়ের আলমারিতে অনেক টি শার্ট আবিষ্কার করলাম। আমি বললাম যে সাগর ভাই টি শার্ট পরতেন, এখন পরেন না কেন? তো ভাবি হাসে, বলে যে একদিন তুমিও টের পাবে। তো এখন আমি টের পাই বড় সাইজের টি শার্ট কিনতে হয়। তো আমি বললাম যে তাহলে একটা অনুষ্ঠান করা যাক আপনার ড্রয়িং রুমে। তো ওইটা হচ্ছে সাগর ভাই নতুন বাসা, সেটা মাত্র উনি উঠেছেন, গৃহপ্রবেশও ভালো মতো হয় নাই। এখন আমরা তো নতুন সেট বানাবো কোথায়, আমাদের জায়গা নাই। একটা এমন কিছু একটা সেট তৈরি করতে হবে যেটা একটু ভিন্ন। আমি বললাম যে সাগর ভাই ড্রয়িং রুমে শুট হোক, এবং আমরা সেই সাগর ভাই ড্রয়িং রুমে শুট করলাম।
সাগর ভাইয়ের মেয়েদের ছোট ছোট প্লাস টয় ছিল, টেডি বিয়ার টিয়ার, এগুলাকে আশেপাশে রাখলাম এবং 1 কাপ চা হাতে অনুষ্ঠান শুরু করে দিলাম। কেননা অনুষ্ঠানটা ছিল শুভেচ্ছার গান নিয়ে। আমরা শুভেচ্ছার গানগুলি অন্য কোথাও প্রচার করতাম না, একবারই প্রচার হতো। তাই এই গানগুলির প্রতি খুবই দর্শকদের আগ্রহ ছিল। তা আমরা সেই গান থেকে বেছে কয়েকটা খুব ভালো গান নিলাম, যার মধ্যে একটা গান ছিল বৃষ্টি ভেজা রাত, হ্যাঁ, সোডিয়াম আলো। এটা জাহিদ নামে একটি ছেলের লেখা, আগুন গেয়েছিল, খুব সুন্দর একটা গান। এবং এই গানটারও মজার স্মৃতি আছে। এটা যখন আমরা শুট করতে এসেছি, আগুন শীষ দিলে এলাকার সব কুকুর চলে আসে এবং আগুন শীষ দিত। আর যে এলাকাতে আমরা যেতাম, শত শত কুকুর এসে আগুনের চারপাশে দাঁড়িয়ে থাকতো। এটা একটা অদ্ভুত দৃশ্য এবং সে হাঁটে, তার সাথে কুকুররা হাঁটে। হ্যাঁ, এবং আমি সেদিন বিশ্বাস করলাম যে সত্যি সত্যি হ্যামিলনের একজন বাঁশিওয়ালা থাকতে পারে, কারণ আগুন শীষ দিলে যদি এরকম কুকুররা চলে আসে, তাহলে আরেকজন বাঁশিওয়ালা বাঁশি বাজালে হয়তো সত্যি সত্যি ইঁদুর এসেছিল এবং ছোট ছোট বাবুরাও তার পিছনে চলে গিয়েছিল। এখন তো বাবু বলা সমস্যা, একটা গান এসেছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন একটু পর্দায় চোখ রাখি, সেই চায়ের কাপ হাতে নিয়ে শুরু করা, সেটা একটু দেখে তারপরে ফিরবো। চলুন দর্শক। কেমন আছেন আপনারা সবাই? চা খাবেন? চাইলেও এখন আপনাদের চা খাওয়াতে পারছি না, কেননা আমি পর্দার ভেতরে, আপনারা পর্দার বাইরে, পর্দার সামনে। আজকে থেকে চ্যানেল আই শুরু হলো। চ্যানেল আই শুরু হচ্ছে, প্রথম দিন আমি থাকবো না সেটা কি হয়? তাই অনেকটা জোর করেই আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। এই অনুষ্ঠানে কি থাকবে? এই অনুষ্ঠানে থাকবে কতগুলো গান। তার আগে বরং চায়ের কাপটি রেখে দেই পাশে। গানগুলো কোন অনুষ্ঠানের? গানগুলো হচ্ছে শুভেচ্ছার। শুভেচ্ছা আবার কি? শুভেচ্ছা হচ্ছে সেই অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানটি আমি গত 4 বছর ধরে অন্য আর একটি চ্যানেলে আপনাদের জন্য করছি। আমার বয়স যখন 27 পুরো হয়নি, তখন আমি শুভেচ্ছা অনুষ্ঠানটি শুরু করি। প্রথমে খুব ভয় পেয়েছিলাম, আপনারা কিভাবে নেবেন অনুষ্ঠানটি, একটু অন্যরকম অনুষ্ঠান, দর্শকরা এই অনুষ্ঠানে অনেক হইচই করে। পরে দেখলাম আপনারা যতটুকু না ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালোবাসা আমাকে দিয়েছেন। ইদানিং আমরা শুভেচ্ছার অনেক গান নানাভাবে চিত্রায়িত করি। এই গানগুলো নিয়ে অনেক রকম অভিজ্ঞতা হয়। কোনো কোনো গান দেখার পর আপনাদের ভাল লাগে না, কোনো কোনো গান দেখার পর আপনারা পরদিন আমাকে বলেন, এই গান আবার কবে দেখতে পাবো, আরেকবার দেখাচ্ছেন না কেন, বারবার দেখতে চাই। তেমনি কয়েকটি গান নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি। এরকম আয়েশ করে বসে উপস্থাপনার ব্যাপারটাও হতে পারে, এখনো মনে হয় না দেখতে পাই বাংলাদেশের স্ক্রিনে। আমার কোনো উপস্থাপনার কোনো পাণ্ডুলিপি থাকতো না। আমি এখনো লিখে কোনো কথা বলি না। আমার কাছে মনে হয় যে আপনি যদি লেখেন, তাহলে যে কথা আপনার না, সে কথা আপনি খুঁজে বের করে লিখে নেন। কেননা লেখার সময় আমরা কিন্তু সুন্দর কথাগুলোকে খুঁজে বের করি এবং লিখি, কিন্তু যে কথা আপনার, সে কথা আপনি মন থেকে বলবেন। সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে পর্দায় যখন আমি কথা বলি বা বলবো, তখন আমার কথাগুলিই বলি। কেননা আমি আসলে দর্শকের সঙ্গে কথা বলছি এবং দর্শক আমার বন্ধু। আমি সবসময় এটাই মনে করি। এমনকি যে দর্শক আমার সমালোচনা করেন, তিনি আসলে আমার বন্ধুই। তার ভালো লাগে নাই, তিনি বলছেন, বলতেই পারেন, সেখান থেকে নিজের একটা জানা। আমি শুধু এইটুকুই বলি যে ভালো না লাগার কথাটাও সুন্দর করে বলতে হয়। হ্যাঁ, এটা খুব জরুরি। আচ্ছা, যদি নিজের কোনো পাণ্ডুলিপি না থাকে, সে সময়ে নিজের প্রস্তুতিটা আসলে কিরকম হতে পারে? আমি ভেবে নেই, যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি, আমি ভেবে নেই আসলে যে আপনি কে, আপনার বয়স কত, আপনার কেমন রুচি, আপনার সঙ্গে কি কথা বলা যাবে এবং যাবে না, এটা আমি ভেবে নিয়ে কথা বলি, এতটুকুই। সেটা কি উপস্থাপক হবার বেলায় নাকি গেস্ট হিসেবেও তাই? সবসময়, কারণ আপনি যখন কথা বলেন আপনি কিন্তু এই কাজটাই করেন, মানে আপনি সবসময় প্রস্তুত। এবং এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যখন ফুটবল খেলেন, ভালো ফুটবলার আর খারাপ ফুটবলারের তফাৎ হচ্ছে, ভালো ফুটবলার একদম যেখান থেকে বলটা ধরে সেইখান থেকে গোলপোস্ট পর্যন্ত পুরো রাস্তাটা দেখতে পায়। এবং রোনাল্ডোর উপর একটা ডকুমেন্টারি আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর উপরে, তারা এটা দেখিয়েছে যে সে বেশি জায়গা দেখে। তো ভালো উপস্থাপকের কাজ হচ্ছে ওই বেশি জায়গাটা দেখতে পারা। অর্থাৎ আমি আপনাকে কোথায় নিয়ে যেতে চাই, আমার কথাটা দিয়ে আমি আপনাকে কোন পর্যন্ত নিয়ে যাব, আমি কি আপনাকে হাসাবো নাকি কাঁদাবো, আমি কি আপনার সঙ্গে কোনো সিরিয়াস কথা বলবো নাকি আমি আপনার সঙ্গে হালকা কথা বলবো, এই বিষয়গুলো আগে থেকে ঠিক করে নিতে হয়। এবং কোন জায়গাটিতে আমি পৌঁছতে চাই সেই জায়গাতে আপনাকে আমার নিয়ে যেতে হবে। কেননা দর্শক কিন্তু বসেন অপ্রস্তুত অবস্থায় এবং তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আজকে উপস্থাপক আমাকে নতুন কিছু দেবে। উপস্থাপক তো নতুন কিছু দেয় না,
গান তো গানই, নাচ তো নাচি, কবিতা তো কবিতাই। এই যে আপনি আমাকে প্রত্যেক বছর এখানে নিয়ে আসেন, একই তো লোক, কিন্তু আমি তো একই কথা বলি না। তো উপস্থাপকের কাজই হচ্ছে আপনাকে হাত ধরে নতুন একটা রাস্তা দিয়ে ওই আগের জায়গাতেই নিয়ে যাওয়া। বাহ। অর্থাৎ আগুনের গানই আপনি দেখাচ্ছেন, কিন্তু আমি যতবার তাকে আগুনের কাছে নিয়ে যাব ততবার আমি একটা নতুন গল্প, নতুন কথা, নতুন অভিজ্ঞতা, নতুন কিছু দিয়ে আমি ওইখানে নিয়ে যাব। আপনি যখন আগুনের গানের কথা বললেন, আমরা এখন আগুনের গানই দেখাবো দর্শকদেরকে। আপনার এই কথা আমরা ফেলতে পারছি না। আগুনকে আমি খুব পছন্দ করি, কিন্তু এমন না যে আমি অন্যদেরকে পছন্দ করি না। বাপ্পার সঙ্গে আমার এরকম অনেক স্মৃতি আছে, আচ্ছা, এবং অলমোস্ট আমি বলবো যে সঙ্গীত শিল্পীদের সাথে আমার খুব অদ্ভুত একটা স্মৃতি সূক্ষ্ম আছে, ভাব রয়েছে। অদ্ভুত স্মৃতি আছে। ওকে, আমরা যাই গানটা শুনে আসি। তখন আপনারা সবাই অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট। আমার খুবই মনে পড়ছে সামিউল ভাইয়ের কথা। সামিউল ভাই আমাদের চিফ অফ প্রোডাকশন ছিলেন। সামিউল ভাই ইন্তেকাল করেছেন। উনি খুব কষ্ট করেছিলেন সারা রাত, এবং মজার ব্যাপার হচ্ছে যে ভাগ্য আমাদেরকে খুবই সহায়তা করত। ওই দিন বৃষ্টি হলো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এবং বৃষ্টি হওয়ার কারণে রাস্তা খুব পরিষ্কার হয়ে গেল, লোকজন রাস্তায় ছিল না, এবং গানটার রেকর্ডিং আমরা শুরু করেছিলাম চ্যানেলের অফিসের, সিদ্ধেশ্বরের অফিসের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, এবং সেইখানে বিকর্ণেশ্বর স্কুলের পেছনের রাস্তাটা, ওইখান থেকে আমরা শুটিংটা শুরু করেছিলাম। সামিউল ভাই ওই চাওয়ালা মামাকে বলে এসেছিলেন যে আজকে একটু বেশিক্ষণ দোকানটা খোলা রাখবেন। আচ্ছা, আচ্ছা। এবং হ্যাঁ, আমরা সারা রাত শুটিং করেছিলাম অলমোস্ট। বাহ, বাহ। আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভেচ্ছা দুটোই আপনার জন্য। কষ্ট করে আমাদেরকে আজকে সময় দেবার জন্য। আমরা শেষের দিকে চলে এসেছি। আপনি আসলে যদিও শেষ করতে ইচ্ছে করে না, ওই যে সময়ের শেকল, ওটার মধ্যে বাঁধা পড়ে গেছি, কি আর করা। আমিও একটু দেরি করেছি, কিন্তু এর পরের বার আপনি দেরি করবেন না। আপনি পারলে একটু আগে আসবেন, তাহলে আমরা আরেকটু আগে থেকে শুরু করতে পারবো। জন্মদিনের সমস্যা হচ্ছে প্রত্যেকটা জন্মদিন হচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। এটা তো যে কোনো জন্মদিন হচ্ছে আপনি মৃত্যুর কাছাকাছি। এভাবে যদি ভাবি তাহলে এটি চিরসত্য একটা বিষয়, এটি প্রত্যেক প্রাণীকেই নিতে হবে এই স্বাদ। কিন্তু যদি আমরা এভাবে হিসেব করি, একটা নতুন করে দিন শুরু হচ্ছে আমাদের জীবনে, নতুন করে কিছু দায়িত্ব আসছে, কিছু প্রত্যাশা বাড়ছে, সেভাবেও কিন্তু আমরা চাইলে নিতে পারি। চ্যানেল আইয়ের জন্য কি বলবার আছে? চ্যানেল আই বেঁচে থাকবে। আমরা যারা চ্যানেল আইয়ের সঙ্গে কাজ করেছি, আমরা অনেকেই চলে গেছি, চলে যাব, আমরা থাকি না একই জায়গাতে। মানুষের কাজই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ছোট থেকে বড় হওয়া, নতুন কিছু সন্ধান করা, নতুন কোনো অভিজ্ঞতা নেওয়া। কিন্তু চ্যানেল আই আমি জানি যে যে কাজটি করে সেটি হচ্ছে বাংলাদেশের বহু মানুষের জন্য তাদের প্রিয় বিষয়গুলিকে পর্দায় তুলে ধরে। আমি আশা করব যে চ্যানেল আই আগের মতোই নতুন কিছু করতে, ঝুঁকি নিতে ভয় পাবে না, এবং চ্যানেল আই নতুন কাজ করবে, ঝুঁকি নেবে, এবং এই ঝুঁকি নিয়ে সফলতার মধ্যে দিয়ে অসংখ্য নতুন মানুষকে অনুপ্রাণিত করবে। চ্যানেল এই কাজটি সবসময় করেছে। নতুন নির্মাতাদের, তরুণ নির্মাতাদের, তাদেরকে সুযোগ দিয়েছে নানাভাবে। যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রশংসা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আমি বলবো যে দিনের শেষে চ্যানেলের প্রশংসার পাল্লাটাই আসলে ভারী, এবং চ্যানেলে আরো বড় হবে, আরো সুন্দর হবে, আরো নতুন কিছু করবে সেই প্রত্যাশা। এবং কোনো একদিন আগামী প্রজন্মের মানুষ, আমরা যে মানুষদেরকে এখনো দেখিনি, তারাও এইখানে বসে এরকম কথা বলবে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। আরও একটা শুভেচ্ছা রয়েছে, সেটি ইয়াম্মি আম্মির পক্ষ থেকে। তারা ভালোবাসার শুভেচ্ছা পাঠিয়েছে কেক দিয়ে, কিন্তু কেকটা তো আমরা এখন কাটছি না, সেটি আপনার জন্য আলাদা করে উপহার হিসেবে রইল। প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আমাদের সাথে থাকুন।